আজকে জনগণের টাকা আত্মসাৎ করে আপনি প্রাসাদ সম বাড়ি বানাতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, গাড়ি ঘোড়া কিনতে পারেন। সময় আসবে কমিশন বসানো হবে, ওগুলো হিসাব করা হবে, সব মালটা আইনের মাধ্যমে নিলামে তোলা হবে। তার বড় বাড়ি, তার বড় গাড়ি, তার জমি জায়গা সবই নিলামে তোলা হবে। আইন মাফিক সেটা নিলামে তুলে ও টাকাটা আবার কোষাগারে দিয়ে ও টাকা দিয়ে আজ জনগণের উন্নয়ন হবে। একটাও ছাড় পাবে না। কোন দুর্নীতির কাছে, কোন ভয়ের কাছে, কোন আতঙ্কের কাছে আমরা মাথা নত করব না। ঠিক যেভাবে আপনাদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য, কৃষকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, ছাত্র যুবদের জন্য, এক কথাই নাগরিকের হয়ে কথা বলার জন্য আমাকে অন্যায়ভাবে 42 দিন, মালিক ভাইকেও 42 দিন জেলে রেখেছিল। আপনাদের বলি এইভাবেই মানুষের জন্য কথা বলে যাব। 42 দিন কেন, যদি 420 দিন আমাদেরকে জেলে রাখে আমরা পিছপা হব না, আমরা ভয় পাবো না। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। কোন সমাজে আমরা বসবাস করছি? আপনি শুধু সন্দেশখালী নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের সন্দেশখালী করে রেখেছে এই শাসকের হাইনারা, যেখানে জমি লুট থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া থেকে শুরু করে ওখানকার মহিলাদের সাথে কুকর্ম করা থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো করছে, সুস্থ সমাজের মানুষ এটাকে মেনে নিতে পারে না। তাদেরকে আমরা পরাজিত করার জন্য, তাদেরকেই প্রতিহত করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি, একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেব বলে। সুতরাং সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দিতে গেলে কি লাগবে? স্যাক্রিফাইস করতে হবে। খারাপ লাগছে আপনাকেও, আপনার জন্য আমাকেও, কিন্তু কিছু করার নেই। আমরা ভালো দিনের অপেক্ষায় আছি তো নাকি? যে ভালো দিনটাতে কি হবে? যেই সকালের অপেক্ষায় আমরা আছি, যেই সকালে জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না, ওই সকালের অপেক্ষাই করছি আমরা। বর্ণে বর্ণের কোনো লড়াই থাকবে না, ওই সকালের অপেক্ষাই করছি। সন্দেশখালীর মা বোনেদের দিকে যারা খারাপ নজরে তাকিয়েছিল, আগামী দিনে বাংলার কোনো মা বোনেদের দিকে না তাকাতে পারে, সেই সকাল আমরা গড়ে তুলব। যারা অন্যায় করলো তাদেরকে বাঘ বলে সম্বোধন করছে, যারা অন্যায় করলো তার কত সুগার আছে তাই নিয়ে মাননীয়ার চিন্তা হচ্ছে। যে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করেছে, যারা গরিব মানুষের রেশন চুরি করলো, তার নাকি সুগার হয়ে গেছে, মাননীয় খুব চিন্তিত। কিন্তু বাংলায় রন্ধে রন্ধে যে দুর্নীতি ঢুকে গিয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই দুর্নীতি মুক্ত বাংলা কি করবে মাননীয় একটুও ভাবছেন না। হয়তো তার ভাবার সময় নাই, কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, সৌহার্দ্যের বাংলা, এই বাংলা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের বাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। দিন ধরে আমরা বলে আসছি আমাদের রাজনৈতিক লগ্ন থেকে যে আমাদের ক্ষমতা দখল বড় কথা, স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের স্বপ্ন। বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে মানুষ কিভাবে উপকৃত হবে তার জন্য আমরা সদা চিন্তিত। মানুষ যেখানেই অন্যায় হয়েছে, যেখানেই অনাচার হয়েছে, আইএসএফ সেখানেই পৌঁছেছে। আপনারা জানেন কদিন আগে চোপড়াতে বিএসএফ একটা পরীক্ষা খনন করছিল, সেখানে মাটি চাপা পড়ে 4টে শিশুর প্রাণ গিয়েছে। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক রাজনীতি করলো, কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পরিবার এখন হয়তো ক্ষতিপূরণ পায়নি। রাজ্য নেতৃত্বরা গিয়েছিলেন, তাদের পরিবারের সাথে কথা বলেছি, প্রয়োজনে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমিও তাদের সাথে ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কথা বলেছি যে প্রয়োজনে তাদের 4 জনের হয়ে আমরা কলকাতা হাইকোর্টে লড়াই করব, আইনি লড়াই করব, তাদেরকে ন্যায় ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য। চোপড়াতে ওখানে আমি পৌঁছে গিয়েছিলাম। আমার আদিবাসী সমাজের মা বোন বাপ ভাইদের উপরে, বাচ্চাদের উপরে কিভাবে আক্রমণ নামিয়েছিল তৃণমূলী এই জমি হাঙররা, তৃণমূলের এই দুষ্কৃতীরা। ওখানে ওদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল, বাচ্চাদের বই পেন খাতা পুড়িয়ে দিয়েছিল, খাবার দাবার যা ছিল চুরি করে নিয়ে চলে গিয়েছিল। তাদের বাড়িতে থাকা মাথার উপরে কোনো ছাদ ছিল না। ওখানে আমি পৌঁছেছিলাম, তারা 2 দিন না খেয়েছিল। ওখানে থেকে আইএসএফ এর পক্ষ থেকে রন্ধনশালা চালু করে তাদেরকে আশ্বস্ত করে দিয়ে এসেছিলাম, যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটছে আইএসএফ আপনাদের খাবার দায়িত্ব নেবে। এটাই আইএসএফ মনে করে। আইএসএফ চিন্তা ভাবনা এটা। ওনারা আমাদের ভোট দিল না দিল ওটা নিয়ে আমরা ভেঙে পড়ি না। আমাদের কাজ তারা অত্যাচারিত, তারা বঞ্চিত, তারা লাঞ্ছিত, তাদের পাশে থাকতে হবে। আজকে আপনারা জানেন রক্ত অর্পণ শিবির চলছে। আমরা শুধু বছরে ভোটের সময় আসবে
মামা, জ্যাঠা, খালা, মাসি, পিসি, ফুপু, চাচা, চাচি, দাদু ভোটটা দাও, ভোটের পর্ব মিটে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। এই পলিটিক্স আমরা করি না। অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার আর অপদার্থ রাজ্যের তৃণমূলের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, না দেশের নিরিখে না রাজ্যের নিরিখে। যে অর্থে রক্তের প্রয়োজন আছে সেই অর্থে রক্তের যোগান হয় না। কিন্তু এই রক্তের যাতে যোগান ঠিকঠাক হয়, সরকারের পলিসি নিয়ে আসা দরকার। সরকার পলিসি নিয়ে আসেনি। আমরা যারা বিরোধী দলে আছি, অনেক এনজিওর মাধ্যমে আমরা যারা রক্তের ক্রাইসিস, রক্তের ঘাটতি মেটানোর চেষ্টা করি, অপদার্থ রাজ্য সরকার হিংসা পরায়ণের কারণে আমাদের রক্তদান শিবিরগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হ্যাম্পার করার চেষ্টা করে। আমি আপনাদের বলে রাখি, রক্তের যেমন জাত হয় না, রক্তের যেমন ধর্ম হয় না, রক্তের যেমন বর্ণ হয় না, ঠিক রক্তের রাজনীতির রঙ আমরা লাগতে দেব না। কিন্তু দুঃখের বিষয়, এতদিন যেটা আমরা জানতাম না, তৃণমূল কংগ্রেসের আমলে এসে তৃণমূলের দ্বারাই আমরা একটা জিনিস জানতে পাচ্ছি, আজকের দিনেও রক্তদান শিবিরও রাজনৈতিক রং হয়ে যাচ্ছে, রক্তদান শিবিরও আমরা ওরা হয়ে যাচ্ছে। আমি অতীব দুঃখের সাথে বলি, আজকে যে সমস্ত তৃণমূলের বন্ধুরা রক্তদান শিবিরকে বন্ধ করার জন্য, এই রক্তদান শিবিরকে বানচাল করার জন্য যারা অপচেষ্টা চালিয়েছিলেন, তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, আপনাদেরও বলবো, মাইকের আওয়াজ যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে আপনারাও শুনতে পাচ্ছেন বা আগামীতে শুনতে পাবেন, তাদের উদ্দেশ্যও বলছি, আপনাদের পরিবারের কোনো সময় কারো যদি রক্তের প্রয়োজন হয়, নির্দ্বিধায় শঙ্করপুর অঞ্চলের নেতৃত্বে যারা রক্তদান শিবির কাজকে করছে তাদের সাথে গোপনে যোগাযোগ করবেন। আপনার পরিচয় গোপন রেখে আপনার সমস্যা হলেও আমরা আপনাদের রক্ত দিয়ে সহযোগিতা করব। আমরা আপনাদের মতোই নোংরা রাজনীতি করতে পছন্দ করি না, আর নোংরা রাজনীতি আমরাও করব না। যদি প্রয়োজন হয় বলবে, তাদের পরিচয় আমরা গোপন রাখবো, তাদের সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করব। বিশ্বের যে ভয়ঙ্কর কয়েকটা রোগ আছে, সেই রোগ থেকেও মুক্তি পেতে পারেন। যেমন অন্যতম ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সারের রোগ। এই ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত রক্তদান করলে। মেডিকেল সায়েন্স বলছে, কোন ব্যক্তি যদি, কোন পুরুষ যদি 90 দিন ছাড়া, কোন মহিলারা যদি 120 দিন ছাড়া রক্তদান করে, সে ক্যান্সার রোগ থেকে সে মুক্তি পেতে পারে। আরো মেডিকেল সায়েন্স বলছে, বিশ্বের 5 নম্বর ভয়ঙ্কর ব্যাধি, ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে স্ট্রোক। আমরা অনেক সময় দেখিয়েছি, শুধু বয়স্ক নয়, আমাদের মতো বয়সী 30 বছরের ছেলেরা স্ট্রোকে হয়ে যাচ্ছে, 40 বছর, 35 বছর, 28 বছর, 30 বছর বৃদ্ধরাও তো হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকে মারা যায়, বা অনেকে মারা না গেলেও যে কজন বেঁচে থাকে, সেই বেঁচে থাকার মধ্যে প্রায় 70% মানুষ শারীরিকভাবে আর সক্ষম থাকে না, শারীরিকভাবে অক্ষম হয়ে যায়। এই রোগ থেকেও যদি আমরা আপনি বাঁচতে চাই, মেডিকেল সায়েন্স বলছে প্রতি পুরুষ প্রতি 90 দিন ছাড়া ছাড়া, মহিলারা 120 দিন ছাড়া ছাড়া যদি রক্তদান করে, তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে পারে। তাহলে রক্তদান করলে যেমন সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, ঠিক একই ভাবে রক্তদান করলে আপনার আমারও স্বাস্থ্য ভালো থাকবে। আজকে রক্তদান করবেন, সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে ওই রক্তটা ফিরে আসবে, আপনার শরীরে এই রক্তটা আবার তৈরি হয়ে যাবে, এবং সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। দুঃখ লাগে, এই রক্তদান শিবিরকে নিয়েও রাজনৈতিক চাপানুতোর চলছে। এখানে যারা রক্তদান করছেন 500-এর কাছাকাছি অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে, আমাদের রক্তদান হয়েছে, এখন রক্ত নেওয়া চলছে, আপনারাও দেবেন, নিশ্চিতভাবে আরো মানুষ দেবে। আপনাদের উদ্দেশ্যে বলবো, অনেক মন্দির কমিটি, অনেক মসজিদ কমিটি, অনেক দুর্গা উৎসব কমিটি, অনেক ঈদগাহ কমিটি, অনেক নবী দিবস কমিটি, অনেক মাদ্রাসা কমিটি, অনেক জলসা কমিটি, অনেক পলিটিক্যাল পার্টি, অনেক নন পলিটিক্যাল পার্টি যদি তৃণমূলে রক্তদান শিবির করে, আপনারা নির্দ্বিধায় গিয়ে তৃণমূলের ক্যাম্পে গিয়ে রক্ত দেবেন। আমরা রক্তের রাজনীতি কোনো করতে চাই না। যখন প্রয়োজন হয় তখন রক্তের রাজনৈতিক পরিচয় দেখতে চায় না যারা। রক্তদান শিবির করলে কিভাবে রক্তদান শিবিরকে ভেটো দেওয়া যায়, কিভাবে রক্তদান শিবিরকে ডিস্টার্ব করা যায়, তার জন্য এত উঠে পড়ে লাগে কেন?
সেই সমস্ত অপদার্থদের বলবো, সেই সমস্ত সমাজ বিরোধী আমি মনে করি তাদেরকে বলবো, একটু দেখুন সন্দেশখালীর দিকে, একটু দেখুন বীরভূমের দিকে, একটু দেখুন পার্থবাবুর দিকে, একটু দেখুন জ্যোতিপ্রিয় বাবুর দিকে, একটু দেখুন মানিক বাবুর দিকে। ওই লাইন এখন অনেক আছে, তারা একটা সময় দাপিয়ে বেড়াতো, আজকে তারা জেলের ভাত খাচ্ছে। যারা অন্যায় করছেন সমাজে, তো এখন ক্ষমতা, শাসকের ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, সময় আসছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়ে হবে। আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে, একটা কেউ ছাড় পাবে না। পঞ্চায়েত থেকে শুরু করে, সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, উন্নয়নের নামে যে টাকা আসছে, যারা আজকে ক্ষমতার দম্ভ দেখিয়ে উন্নয়নের নামে কাটমানি খেয়ে মানুষের ট্যাক্সের টাকাকে যারা আজকে কাটিং করে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, কানটা খাড়া করে শুনে রাখুন, একদিন না একদিন আপনার বিচার আমরা আইনের মাধ্যমে করব। জনগণের টাকা আত্মসাৎ করে আপনি প্রাসাদ সম বাড়ি বানাতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, গাড়ি ঘোড়া কিনতে পারেন, সময় আসবে কমিশন বসানো হবে, ওগুলোর হিসাব করা হবে, সব মালটাই আইনের মাধ্যমে নিলামে তোলা হবে। তার বড় বাড়ি, তার বড় গাড়ি, তার জমি জায়গা সবই নিলামে তোলা হবে। আইন মাফিক সেটা নিলামে তুলে ও টাকাটা আবার কোষাগারে দিয়ে ও টাকা দিয়ে আজ জনগণের উন্নয়ন হবে, একটাও ছাড় পাবে না।